go through a cultural program, and this program is organized by and directed by Rahini Lai. Thank you, sir. Officials, professors, organizing committee members, and beloved juniors and seniors. Today we have gathered here in this very first day of the 2-day seminar on development with dignity, and to take on part and enjoy this beautiful cultural event. Before starting the cultural program, I would like to say a few words on our culture, that is the Bengali culture. That we are Bengalis and this program is held in West Bengal. It is a matter of pride not only for us but also for India that we have our beloved and celebrated Rabindranath Tagore, and for that purpose we will start this evening to keep Tagore's musical board in front of you. We are going to start our program with a chorus song of Rabindranath Tagore's Amar Mukti Aloy Aloy by Priyanti Ghoshal, Dipanita Das, Shushmita Sen, Tanuka Nandi, Adrita Paul and Shravani Chakraborty from Sociology Department. Please come on stage. এই গানটি আমার মুক্তি আলোয় আলোয় এইটা আমাদের কনভোকেশনের ক্লোজিং সং। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মটো আমাদের বলি সেটা হচ্ছে জ্ঞান মুক্তি দিচ্ছে, জ্ঞান মুক্তি দেয়, তার সঙ্গে এই গানটির মিল আছে। এইটুকু বলেই আমি এটা মাইকটা আমি হ্যান্ড ওভার করছি, তোমরা এবার শুরু করো। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগ্য সারা আত্মহোমের বন্যি জ্বালা, বিশ্বধাতার যোগ্য সারা আত্মহোমের বন্যি জ্বালা, জীবন যেন দিয়ে আহুতি মুক্তি আসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। I'd like to call Indrani of 3rd semester Sociology on stage for her lovely performance on Sharthok Janam. Kobi Shubha Dasgupta.
যে ছেলেটা চায়ের দোকানের একটু কাপ তুলছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মালায়েচ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে শহরে আসে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্র লোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শতবিনা বেনু রবে। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে, রাতের আকাশ কাঁপে বৃষ্টি নামলে, যে মা আজও টালির ঘরের দরজায় ঠাই দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলে। যে খোকনকে এমনই এক বর্ষার উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা প্রথম কুকুর দেখেছিল, যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, হাম বুলবুল হ্যায় ইয়ে গুলসিতা হামার, তার কানে কানে বলুন। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথায় মোড়ে ঘোড়ায় চড়ে বসা মহান বিপ্লবী পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বর্জ্য কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম স্বাধীনতা এনে দেব বলে, কিন্তু আমি পারিনি, তাই আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা নমস্কার। আমি তোকে ডাকছি না, ডাকছি না, আমরা ডেকে নেবো ও শ্লোকটা। শ্লোকটা সরকার শুনতে পাচ্ছি না, কি শ্লোকটা কি বলছে? গিটারে পারফর্ম করবে, আমি নিজে জানতো না গিটারে পারফর্ম করবে।
তাহার মতো তুমি আমায় কভু ভালো বাসনা তো মনের কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আজকের ম্যাক্সিমাম পারফরমেন্সের মধ্যে কতগুলো খুব কমন নাম আছে, তারা মোরাললেস কোরাস, সিঙ্গেল, ডুয়েট, ডান্স সবেতেই কম বেশি আছে। এবং তারপরের পারফরমেন্স তাদেরকে নিয়ে আমি স্টেজে আবার ডেকে নিচ্ছি প্রিয়ন্তী ঘোষাল, সুস্মিতা সেন, অদ্রিতা পাল এবং শ্রাবণী চৌধুরী চক্রবর্তী, তাই তো? সঙ্গে গিটারের সাথ দেবে সাদিক। आबाद रहे तू ऐ वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू ऐ वतन मेरे वतन ऐ वतन मेरे वतन। गम की आँच आने नहीं दूँ मुझ पे कोई गम की आँच आने नहीं दूँ कुर्बान मेरी जान तुझ पे साथ रहे तू कुर्बान मेरी जान तुझ पे साथ रहे तू ऐ वतन मेरे वतन ऐ वतन मेरे वतन। वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू ऐ वतन मेरे वतन ऐ वतन मेरे वतन ऐ वतन मेरे वतन। তোমার চলো চলো মজা করো। শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারে দ্বারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিংহ পায়ে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তোমায় দেখেছি শারদ রাতে তোমায় দেখেছি বান্ধবী রাতে তোমায় দেখেছি শারদ রাতে তোমায় দেখেছি বান্ধবী
ত্রুটি থেকে যাচ্ছে, সেটা হলো যে এই যে অন্তরা থেকে শুরু করা, মাঝখান থেকে শুরু করা, এটা কিন্তু আমার মনে হয় ঠিক নয়। অন্য জায়গায় এগুলো নিয়ে কিন্তু কঠোর সমালোচনা হয়। যেমন আমি শুনেছিলাম যে ইন্দ্রনীল বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি দিয়ে শুরু করেছিলেন এবং তাতে নাকি তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। তো এটা আমি দুঃখিত একটু ইন্টারভিউ করার জন্য, কিন্তু আমার মনে হয় যে আমাদের সঙ্গীত শিক্ষাটা বদলানোর দরকার। থ্যাংক ইউ স্যার। সং শুনে নিলাম, আমরা একটা পারফরমেন্স দেখে নেব। পারফরমেন্সটা করবে অঙ্কিতা ঘোষ, হৃদয় মন্দির। প্রথম থেকে মাঝখান থেকে আজ তোরা যাসনি ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউশির ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘের পারে আধার ঘুমিয়ে আছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, ওই যাকে শোনো ঢেউ ঘন ঘন ধবলিরে আলো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু গোহালে। দোলাবে দাঁড়াই ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি? রাখাল বালক কি যেমন কোথায় সারাদিন নাচে খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু গোহালে। Thank you, Ankita. This was a lovely performance. Next, I would like to call upon stage Deepanita Das, Sushmita Sen, Advita Pal, and Kavati Chakraborty again for the song performed
দে দে পাল তুলে দে। Guitarist, Sadik, Yes, 1 second. as usual, guitarist. হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো আমিনার ঘরে হাসিলে হাজার বাণী কানিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো আমিনার ঘরে হাসিলে হাজার বাণী কানিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেখে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা জাগরণে যাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মুড়ি মুড়ি জাগরণে যাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মুড়ি মুড়ি জাগরণে যাইবি ভাবরে যারো লাগে ফিরিয়ে কয় গো আগে বিপাশিত নাহি দেখা যারো লাগে ফিরিয়ে কয় গো আগে বিপাশিত নাহি দেখা তারি বাসি ওগো তারি বাসি বাজে হিয়া ভরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে বাড়ি নাহি তব কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে বাড়ি নাহি তব কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি বাদে এই হিয়া
স্যার দু লাইন কবিতা আনা Give me some sunshine. বলতে স্যার এটা আমাদের প্রিয় সেটি স্যার তোর হাতে দে আমরা চাই স্যার প্লিজ তাই গানা বলো না শোনো না স্যার আমরা আমার একটা গান শুনবো হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা ও হো হো তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই আহা ও হো হো ও হো হো আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন্য জানি তুমি অনন্য আশার হাত পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে ভিজে যাওয়া বর্ষার হাওয়া কেন নিয়ে এলে বেদনার খেয়া মেঘলা মনের কিনারায় ভিজে যাওয়া বর্ষার হাওয়া কেন নিয়ে এলে বেদনার খেয়া মেঘলা মনের কিনারায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই
তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে। তো শেষ হয়নি। তনু সরসীতে কত ফুটেছে কমল মন মধুকর তাই হয়েছে পাগল। তনু সরসীতে কত ফুটেছে কমল মন মধুকর তাই হয়েছে পাগল। মিলন পিয়াসী মন জাগে রাতের পেয়ালায় ভোরে অনুরাগে কুহেলি ঘেরায় বরসায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে। সুদেশ একটা ভিন্ন ধরনের পারফরমেন্স করবে। অনেকগুলো আমরা কালচারাল ডিগনিটি ডেভেলপমেন্ট ডিগনিটির অনেকগুলো প্রোগ্রাম আমরা রিলেটেড করে দেখেছি। আমরা একটু ডিফারেন্ট পারফরমেন্স দেখে নেব সুদেশ প্লিজ। এবি স্যারকে রিকোয়েস্ট করব স্যার আপনি যদি কিছু পারফর্ম করেন গান বা কিছু একটি কবিতা আবৃত্তি যতদূর মনে পড়ছে সেটা করব। তার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি। কবিতাটি লিখেছেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। উনি ছিলেন প্রথম অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট এবং শুধু তাই নয়, অ্যাংলো ইন্ডিয়ান কবি শুধু নয়, তিনি ছিলেন প্রথম আধুনিক শিক্ষক। যদি আমাদের টিচার ডে করতেই হয়
আমার মনে হয় ডিরোজিও জন্মদিন সমান গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষক হিসেবে তিনি প্রথম আমাদের রেশনালি অর্থাৎ যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন। কিন্তু যে কবিতাটা আমি বলবো সেটার সঙ্গে আরেকটা জিনিস যোগ আছে, সেটা হচ্ছে দেশপ্রেম বা দেশাত্মবোধ। ডিরোজিওর সময় দেশাত্মবোধের কথা ভাবাই যেত না। তখন দেশ সবে পরাধীন হয়েছে কয়েক বছর, পলাশির যুদ্ধের পর। এই কবিতাটি লিখেছিলেন উনি 1826 সালে। আমি বলছি, My country, in thy days of glory past, a beauteous halo circled thy brow, and a deity thou wast. Where is that glory? Where is that reverence now? Thy eagle pinion is chained down at last, and groveling in the lonely dust of down. Thy minstrel hath no wreath to weep for thee, save the sad story of thy misery. Come, let me dive into the depths of time to unearth a few pearls of this text sublime, and let the garden of my neighbor be my country. One kind wish for thee. Namaskar. একটা ছোট্ট দুটো লাইন বেছে রেখেছিলাম, সেটা আওড়াচ্ছি, আর কিচ্ছু সম্ভব না। সাত, মাঝে মধ্যে কথা হয় বলে সাত হয় চিরদিন বাঁচে। দুজনার কেউ নেই দুজনার কাছে, তবু ঠিক আলো হচ্ছে কোথা যেন আছে। ওকে, তাহলে লাস্ট আমাদের কালচারাল প্রোগ্রামের ইম্পর্টেন্ট সেগমেন্ট বলতে পারি, আমাদের সৌমিত্র সরকার beloved and in-house celebrity বলতে পারি, অমিত দাস আর সুরজিৎ দা। এগুলো প্রোগ্রাম হয়েছে, আলটিমেটলি ডেভেলপমেন্টের ফলে যে দেখা যাচ্ছে আমরা কিন্তু একা হয়ে যাচ্ছি। নিজের কাজ, নিজের পড়াশোনা, নিজের ওয়ার্ল্ডের মধ্যে আমরা থাকতে ভালোবাসি, এবং কোথাও না কোথাও ডেভেলপমেন্ট আমাদেরকে একটা স্পেসিফিক ওয়ার্ল্ডে পৌঁছে দিয়েছে, আমাদের ওন ওয়ার্ল্ড করে দিয়েছে। এবং সেরকমই একটা গান আমি গাওয়ার চেষ্টা করব। গানটা সবাই জানে, সবার খুব প্রিয় গান, একটা অনুপম একটা গান আছে, আমাকে আমার থাকতে দাও। আমিও চাই আমাকে আমার থাকতে দিতে, আমি চাইছিলাম গানটা করতে, আলটিমেটলি প্রথমে ফুলপুরির কাছে গানটাই মাঝখান থেকেই ধরো। গান আমরা স্যার একটু মাঝখান থেকে গাইছি, কিন্তু নাহলে ভালো লাগে, শিক্ষার অভাব। কখনো আকাশবে চুপ করে, যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আলো যেন না কেউ, আমি মানুষের সমুদ্রে ঘুরেছি, সেই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মাস্তুর চাকা তো গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আটটা, কোনো রাত দুপুরে রাতটা, তাই চেষ্টা করছি বারবার সাথে পারবো না।
তোমার না তোমার রক্তে আছে স্বপ্ন যত, তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো। কখনো সময় পেলে একটু ভেবো, আঙুলের ফাঁকে আমি কই হিসেবের ঘিরে আমি চাই না ছুটে, যত শুকনো পেঁয়াজ বলি ফ্রিজের শীতে। আমি ওগালার ডাল ভাতে হারিয়ে গেছি, গেলাসের জলে ভাসবো না 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 না। এই জাহাজ মাস্তুর ছাতা তবু গল্প লিখেছি পাঁচবার, আমি রাখতে চাই না আটটা, কোনো রাত দুপুরে রাতটা, তাই চেষ্টা করছি বারবার সাথে বার খোঁজা। আমাকে আমার মতো রাখতে দাও, আমি নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা নয়, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসারও কিছু সৌন্দর্যের হওয়া কাছের মতো, যদি হয়ে যেতে চাও তবে ভাসিয়ে দাও। তুমি দিনে চোখ রাখবো না 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 না। থ্যাংক ইউ, ভেরি গুড। এটাই হচ্ছে আমাদের যুগের গান, তাই না? এটাই হচ্ছে হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের যুগের গান। আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়াটাই হচ্ছে যে আমাদের মতো সাধারণ মানুষই হোক আর বড় মন্ত্রী হোক, সবাই গুছিয়ে এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি বেচতে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, একমাত্র কয়েকটা মাস ব্যাস। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। এখন আর কেউ আটকাতে পারবে না।
সমুদ্রটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি মেয়েরা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? 2441139 বেলা বস তুমি পাচ্ছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাবে। হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা। এটা কি 2441139 বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? প্লিজ কেন না? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 2441139 বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 2441139 2441139 চাই 2441139 2441139 2441139 2441139। জীবনমুখী গান উঠেছিল এবং আমি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অঞ্জনকে দেখেছিলাম, অঞ্জন দত্তকে। উনি একই সঙ্গে 2-3টে গিটার, মাউথ অর্গান এইসব বাজাতেন। এই যে এই গানটি অন্য গানে বিখ্যাত হয়েছিল, সেটা তোমাদের বলি। সেটা ছিল মোটামুটি 90-এর দশকের প্রথম দিক। 2441139 এইটা একটি পত্রিকার নাম্বার, এবং সেখানে অনেকে ফোন করে বলতো কেন বেলা বোস অঞ্জন দত্তকে বিয়ে করছে না। একে তো কম টাকার চাকরি, তার মধ্যে ওই কসবার নীল দেওয়ালটা সৌমিত্রদা গায়নি, একটা বাড়ি আছে সেটা বলতে পারি। বুঝতে পেরেছো? বেলা বোস কেন
বিয়ে করছে না সেসব বিশ্বমিত্র মানে তখন টেলিফোন কোম্পানিকে সেসব বিশ্বমিত্র বললো এটাকে অকেজো করে দিন 244 বদমাত্রী যায় এই হচ্ছে বেলা বোস সাউন্ডটা বড় ওখানে ইয়েটা ভলিউমটা থ্যাংক ইউ আমরা স্টেজে ডেকে নেব আমাদের ডিপার্টমেন্টের এইচওডি স্যার অনন্তকুমার বিশ্বাস স্যার প্লিজ আজকে কালচার প্রোগ্রামে আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই স্যার হাই হ্যালো বললি ইত্যাদি প্রোগ্রামগুলি আমরা আজকে কিন্তু একটু চাপিয়েছিলাম নানান রকম অনিশ্চয়তা নানান রকম চাপ কিছুর মধ্যে থাকা সত্ত্বেও বলতে গেলে আমরা সফল হয়েছি তবে তিনটে সবার উপরই চাপ পড়েছিল এবং আজকে যে এই কালচারাল প্রোগ্রাম এর মধ্যে দিয়ে আমরা কিছুটা রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে এনার্জি নিচ্ছি যাতে আমরা কালকে প্রোগ্রামটা আরো সুন্দরভাবে করতে পারি তো এখানে একটা কথা লেখা আছে সেলিব্রেটিং 32 ইয়ার্স অফ গভর্নমেন্ট সোশ্যাল বিষয়টা হচ্ছে যে এই কনটেক্সটে ডিপার্টমেন্ট সম্বন্ধে দু একটা কথা বলাই যায় যদিও ডিপার্টমেন্টের প্রোফাইল নিয়ে সৌরভবাবু বলেছেন তবে কিছু কথা আমি বলছি এই কারণে যে আমি ডিপার্টমেন্টের বয়স যদি 35 ইয়ার্স হয় তাহলে আমি 32 ইয়ার্স কোনো না কোনোভাবে ডিপার্টমেন্টের সাথে জড়িত তো প্রথম যখন আমি ডিপার্টমেন্টে আসি সেই সময় আমাদের এখানে সোশ্যোলজি অনার্স করা কোনো ছেলেমেয়ে ভর্তি হতো না নেই অ্যালাইড সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ফিলোসফি এই সমস্ত সাবজেক্ট থেকে যারা অনার্স এবং অন্যান্য সাবজেক্ট মাস্টার ডিগ্রি মানে পলিটিক্যাল সায়েন্স পড়ে যারা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি পড়তে পারতো না ফিলোসফি পড়ে যারা ফিলোসফি পড়তে পারতো এই ধরনের কিছু ছেলেমেয়ে নিয়ে আমাদের এই ডিপার্টমেন্টটা 1988 শুরু হয় যেটা আজকে আমরা এই জায়গায় এসেছি এবং অত্যন্ত ডেভেলপড আমাদের ডিপার্টমেন্ট কিছুদিন আগে প্রফেসর অভিজিৎ মিত্র এসেছিলেন কোন একটা প্রোগ্রামে উনি বলছিলেন যে ডিপার্টমেন্ট এখন পাখা ঝাপটাতে শুরু করেছে এবার উঠবো কিনা জানি না তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা বলতে এই ডিপার্টমেন্ট যখন শুরু হয়েছিল এর ফাউন্ডার হেড ছিলেন প্রফেসর দেবযানী সেনগুপ্ত উনি এখন আছেন তারপরে এলেন ওনার ক্যাপাসিটিতে মাঝখানে ডিন অফ আর্টস দায়িত্বে ছিলেন তারপরে এলেন প্রফেসর অভিজিৎ মিত্র তারপরে পরপর অনির্বাণ বাবু বিশ্বজিৎ ঘোষ পরপর হেড হওয়ার মধ্য দিয়ে কোভিড এলো এরপরে সৌরভবাবু আনন্দবাবু তারপরে আমি এই জায়গায় মাঝখানে বিভাসবাবু একবার হেড হয়েছিলেন এই সময়ের মধ্যে আমাদের ডিপার্টমেন্টে অনেক রকমের কাজ হয়েছে অনেক রকমের স্কলার বেরিয়েছে এবং আমাদের এখান থেকে পাস করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাপাসিটিতে অনেক আমাদের এখান থেকে পাস করা ছেলেমেয়েরা কন্ট্রিবিউশন রাখছে দেশে এবং দেশের বাইরে এবং আমাদের এখানে ফ্যাকাল্টি হিসাবে অত্যন্ত সুনামের সাথে অনেকে বাইরে কাজ করছেন এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অবদান রেখেছেন এবং আমরাও ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাবলিকেশন বের করেছি অ্যাটলিস্ট একটা বইতে বেরিয়েছে এবং আমাদের ব্যক্তিগতভাবে অনেক ফ্যাকাল্টি বই বের করেছেন স্কলার বের করছেন করবেন তো আমাদের এখন ইচ্ছা আছে পরবর্তী সময় আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ বলতে আমাদের ডিপার্টমেন্টে ফ্যাকাল্টির অভাব আমাদের পার্মানেন্ট ফ্যাকাল্টি অ্যাটলিস্ট গেস্ট ফ্যাকাল্টি প্রয়োজন আমাদের ইনফ্রাস্ট্রাকচার অভাব সেটা আমাদের দেখতে হবে আমি কিছুদিন আগে প্রফেসর বিশ্বজিৎ ঘোষ যখন ইন্টারভিউ করলেন ওর সুযোগ আমি হেড হওয়ার পরে আমি একটা রিডিং রুম প্রফেসর অঞ্জন ঘোষের নামে একটা উদ্বোধন হয়েছিল কিন্তু তার আর স্বীকৃতি হয়নি কিছু বই উনি দিয়েছেন কিন্তু ওই পর্যন্ত এরপরে আমাদের নতুন ঘর দরকার আমাদের আরো বুকস দরকার কিভাবে এটা করা যাবে এই একটা চ্যালেঞ্জ আমাদের ডিপার্টমেন্টে একটা জার্নাল বের করার উদ্যোগ অনেক আগে নিয়েছিলেন প্রফেসর বিশ্বজিৎ ঘোষ কিন্তু কোনো কারণে সেটা হয়নি এখন আমাদের এইটা চ্যালেঞ্জে আমরা একটা জার্নাল বের করতে পারি কিনা সেই একটা বিষয় আমাদের আছে এবং এইভাবে আমাদের ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা থাকবে
এবং এই প্রচেষ্টার মধ্যে এই ডিপার্টমেন্ট থেকে যারা পাস করে বেরিয়ে গেছেন বা এই ডিপার্টমেন্টের সাথে কোনোভাবে অ্যাটাচমেন্ট যারা আছেন, বিভিন্ন ক্যাপাসিটি কাজ করছেন কলেজে বা কোনো এনজিও বা যে কোনো জায়গায়, আপনারা আসবেন, আপনারা কোনোভাবে আমাদের ডিপার্টমেন্টকে একটু কন্ট্রিবিউট করবেন। আমাদের ইচ্ছা আছে একটা রিইউনিয়ন করা। 35 ইয়ার্স অনেক ছেলে মেয়ে বেরিয়েছে এখান থেকে, অনেক জায়গায় কাজ করছেন, তাদেরকে নিয়ে যদি আমরা রিইউনিয়ন করতে পারি, কিন্তু সেটা একটা চ্যালেঞ্জ, কারণ আমাদের যে ক্যাপাসিটি, যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা করা দুঃসাধ্য। যে কোনো একটা ছোট প্রোগ্রাম করতে গেলে হিমশিম খেতে হয়, কারণ আমাদের কিছু দুর্বলতা আছে, আমাদের ইন্টারনাল কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমাদের দূর করা দরকার, দূর হওয়া প্রয়োজন। না হলে অন্য ডিপার্টমেন্ট যে গতিতে এগিয়ে যায়, আমরাও যাচ্ছি, তবে আমাদের গতিটা আরো একটু বাড়াতে হবে। এই কারণে আমাদের নিজেদের মধ্যে যে ইন্টারনাল যে বিষয়গুলো, আমাদের ফ্যাকাল্টির সবাই উপস্থিত আছেন, আপনারা যারা আছেন আমাদের কাছেরই লোক, আমাদের ছাত্র বা আমাদের রিলেটেড, আমি বলতে দ্বিধা করছি না যে আমাদের মধ্যকার আমাদের এই দিকগুলো যদি আমরা একটু দূর করতে পারি, আমরা নিশ্চয়ই আমরা উঠতে চাই, ওরা আমাদের দরকার। কারণ পৃথিবী এগিয়ে গেছে, আমরাও এগিয়ে যাব। সামনে আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এনইপি নিয়ে এখন ইমপ্লিমেন্টেশন হবেই, 4 বছরের অনার্স কোর্স হবে, এবং একটা যেটা বিষয় যে 4 বছরে যারা পড়ে আসবে তাদের 1 বছরের মাস্টার ডিগ্রি কোর্স, তাদের কিন্তু আমরা পড়াতে পারবো না, সেই ক্যাপাসিটি আমাদের নেই। কারণেই 4 বছরের কোর্স সেই কলেজই পড়াবে যে কলেজে পিএইচডি করান এরকম কোনো শিক্ষক আছেন। যে সমস্ত কলেজে পিএইচডি করান এরকম সোশিওলজি টিচার আছেন, তারাই 4 বছরের কোর্সটা কন্টিনিউ করতে পারবেন, এবং 4 বছরের কোর্স করার পরে তারাই কিন্তু 1 বছরের এমএ কোর্স করবেন এখানে। কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সমস্যা করছি, কারণ সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কলেজে নেই। কলেজে না থাকলে আমরা সেই স্টুডেন্ট পাবো না, কিন্তু এটা করতেই হবে। এই কোর্সটা আমি ফ্যাকাল্টি কাউন্সিল করেছিলাম, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, একটা চ্যালেঞ্জ, জানি না এটা একটা চ্যালেঞ্জ, হয়তো দুর্কল্প না, যে কোনো কলেজে মাস্টার ডিগ্রি খোলা যায় কিনা। সেরকম ভালো কলেজ, সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, রিসার্চ আছে, সেরকম কলেজে যদি আমরা, যেখানে পিএইচডি আছেন এবং তারা পিএইচডি গাইড করেন, এর কোনো টিচার থাকতেই হবে, নাহলে সেখানে মাস্টার ডিগ্রি করা যাবে না। এবং সেখানে তারা অনার্স করবে 4 বছরে, তারা এমএ করতে পারবে 1 বছরে। তো সেটা একটা চ্যালেঞ্জ, এবং আমার চিন্তা হচ্ছে যে কোনো কলেজে কোনো মাস্টার ডিগ্রি চালু করা যায় কিনা। তো বর্তমান সময়টা খুব ক্রাইসিস, সেটা আমাদের রাজ্যে সর্বক্ষেত্রে। সেই ক্রাইসিসটা যদি দূর হয়ে যায়, যদি আমরা সুদিন আসে, তাহলে কলেজে আমরা মাস্টার ডিগ্রি খোলা, আমাদের জার্নাল বের করা, আমাদের আরো কিছু কাজ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লাইব্রেরি করা, এগুলোর দিকে আমাদের নজর রেখে চলতে হবে বলে আমি মনে করছি। তো এই বিষয়গুলো আমি রাখলাম সবার সামনে, কারণ সবাই আমার আপন, সবাই আমরা একই পরিবারভুক্ত, শৈশবী পরিবারভুক্ত, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই আর আমার কথা। এখনো ঠিক হয়নি। না, মানে কতক্ষণ বলতে হবে? তো এই ডিপার্টমেন্টে মুশকিল হচ্ছে যে প্রোগ্রাম যখন হয় তখন স্টুডেন্টদের সবার আগে সৌরভের কথা মনে পড়ে, খুব স্বাভাবিক। এবং সৌরভের এত ভালো গান গাওয়ার পর তারপরে আরো 2-1 স্টুডেন্টের হঠাৎ মনে হয় বাকিদেরও একটু বলা দরকার। প্রতিবার একই জিনিস হয়, এবং এরকম করতে করতে তারপর সিনিয়রিটি দেখতে দেখতে তারপরে মোটামুটি শেষ শিল্পী হবার মতো একটা জায়গায় আমি আসি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই ডিপার্টমেন্টে বিভাস দ্বারা পড়েছেন একজন প্রাক্তন শিক্ষক মশাই ছিলেন। উনি বলতেন আমি কালচারালি চ্যালেঞ্জড সুরজিৎ দা। তো আমার ব্যাপারটাও মোটামুটি তাই, যে দুম করে বললে গান গাইতে পারি না, আবৃত্তিটুকুও পারি না। এখন 2-1 বার ঠেকায় পড়ে স্বরচিত কবিতা পড়েছি রাদার। এখন মুশকিল হচ্ছে গত 20 বছরে আমার লেখা কবিতার সংখ্যা হচ্ছে 5টা। সেই 5টার মধ্যে একটা তারাবাগ, একটা গোলাপ বাগ, বাকি 3টে কবরখানা নিয়ে লেখা। তো একসময় কলকাতার বিভিন্ন কবরখানা ঘুরতাম রিসার্চের প্রয়োজনে, কিছুটা এবং কিছুটা খুব অন্য একটা আলাদা আকর্ষণে। কবরখানা দারুণ সব লেখা আছে, গোরস্থান সাবধান, কবিতা নেই,
আমার পরে আমার কবিতা আছে, কিন্তু মুশকিল হচ্ছে পরে এখন বুঝি অন্য কিছু নিয়ে কবিতা লিখলে লাভ হতো, কারণ কবরখানা নিয়ে লেখা কবিতা কোনো অকেশনেই পড়া যায় না। ফ্রেশার্স ওয়েলকাম, ভাবি এই ডাক আসবে, তারপরেই মনে হয় কবরখানার কবিতা চলবে না। ফেয়ারওয়েল অনুষ্ঠান, এই ডাক আসবে, তারপরে মনে হয় কবরখানার কবিতা তো চলবে না। তো খুব মুশকিল। এখন কয়েকদিন তো কাটাতে হবে। কয়েকদিন আগে থার্ড সেমেস্টারের স্টুডেন্টরা জানে আমি মহাভারত পড়িয়েছিলাম। তো সেই মহাভারতে কর্ণকে যখন যুদ্ধে পাঠানো হলো অর্জুনের সাথে, তখন শল্য অতিথি হলেন এবং শল্যকে কর্ণ খুব কথা কাটাকাটি হলো, অপমান করলেন। তখন কর্ণ বললেন যে, শল্য বললেন যে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে পরে ক্ষত্রিয়ের ডিগনিটিটুকু থাকে না, তাই আমি আর ফিরে যেতে পারছি না। তো আমাদের মাস্টার মশাইদের ব্যাপারটা হচ্ছে তাই, যে মাইকের আহ্বান করলে সেটা থেকে পালিয়ে যাওয়াটা একটা ডিগনিটির অভাব হয়ে যায়, ফলে সেটাও অ্যাকসেপ্ট করতে হয়। তো মোটামুটি সারা জীবন বন্ধুদের মাঝখানে যে কাজটা করে এসেছি আমি, সেটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান আজকের যুগে যেটাকে বলে। এমনকি আমার ক্লাস নেবার মধ্যেও অনেকে দেখবে সেটার একটা ভালো ছাপ আছে। তো এখন বসে বসে যেটা ভাবছিলাম, সেই গল্পটা সৌরভের কাছে কৃতজ্ঞ, বড় দাদাকে কিছুটা এই কমফোর্ট দেবার জন্য বললো, আনন্দা তুমি একটা গল্প বলো। এখন গল্প বলতে গেলে আর সেই কবিতা গান ওই স্কিলগুলো লাগে না, কথক ঠাকুর হওয়ার অনেক সুবিধে আছে। তো সেইটা ভাবতে ভাবতে যে জায়গাটায় যে কবিতাটা গল্পটা মনে এলো, ওটা ঠিক স্ট্যান্ড আপ কমেডি নয়, তবে ডেভেলপমেন্টের ডিগনিটির সাথে এই গল্পটা যেতে পারে এখানে বলা যায়। সম্ভবত 8 বছর কি 9 বছর আগে ফ্রেশার্স ওয়েলকামে বোধহয় গল্পটা বলেছি, আরেকবার বলুন। সম্ভবত আমার জীবনে পড়া প্রথম গল্প এটা। একটা স্কুল, একেবারে ক্যানা বাচ্চাদের একটা স্কুল। এবার সেখানে তোমার আর্ট ক্লাসের পরীক্ষা হবে। এবার ছবি আঁকতে হবে। একটা বাচ্চার দুটো নীল রঙের রং পেন্সিল আছে, কিন্তু কোনো সবুজ রঙের কাঠ পেন্সিল নেই। পরীক্ষার দিন আসছে। এবার ওর মনে হলো আরেকটা বন্ধুর তার দুটো সবুজ রঙের পেন্সিল আছে, এবার একটা সবুজ পেন্সিল নিয়ে দিলেই ঝামেলা চলে যায়। তো বললো যে আমাকে দিবি পেন্সিলটা, আমার তো আর্ট পরীক্ষা আছে। বাচ্চাটা বললো দেখি দেওয়া যায়, ঠিক আছে, এটা তো মা কিনে দিয়েছিলেন, তাহলে একবার মাকে জিজ্ঞেস করি দেওয়া যায় কিনা। তারপর দিন জানাবো। পরদিন দেখা হয়েছে। বললো মা কি বললেন, কাকিমা কি বললেন? বললো কাকিমা মত দিয়েছেন। তাহলে শোনো যে বাবা তো বিলটা পেমেন্ট করলেন, একবার জিজ্ঞাসা করে দেওয়া ভালো। ঠিক আছে, অসুবিধা কি। তো পরের দিন কাকু কি বললেন? কাকু বললেন দাও দাও। দাদার মাঝে মধ্যে লাগে বুঝলি, স্কুলে নিয়ে যেতে লাগে, ম্যাপ ট্যাপে কি সব পড়ে, ডিস্ট্রিক্ট গুলো কিছু রং করে, একবার দেখিনি, দেখে নাও। পরের দিন দাদা কি বললেন? দাদা মত দিয়েছেন। তাহলে তাহলে ভাবছি দেখ, তোর একটু কামড়ানোর স্বভাব আছে, এত লজেন্স টজেন্স খাস, কাজে পেন্সিলটা কামড়াবি না, আর পেছনের রবারটা একদম চষবি না। এবারে বাচ্চাটা পেন্সিলটা নেয়নি। আর্ট পরীক্ষা হলো, ছবি এঁকেছে বাচ্চাটা, পাতাগুলো সব নীল রঙের। এখন
তারপর টিচার যিনি লেডি টিচার তিনি বললেন তোমার পাতাগুলো নীল কেন, গাছের পাতা তো সবুজ হয়। তখন বললো না আমার না সবুজ পেন্সিল ছিল না। পাশের বাচ্চাটা বললো আমার দুটো সবুজ পেন্সিল ছিল, আমি ওকে বলেছিলাম নিতে কিন্তু ও নিল না। লাস্ট লাইনটা যেটা টিচার বললেন সেটার জন্য এই গল্পটা বলা। টিচার তখন বললেন এমন ভাবে দিতে হয় যাতে নেওয়া যায়, এটাই হচ্ছে ডিগনিটি। থ্যাংক ইউ। এখানে শেষ করবো, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজির অনেক গেস্টরা এখানে আছে। এখানে দেবসোনা দেখছি, আমি সৌরভ দাকেও দেখছি। আমি চাইছি যদি তারা কোনো পারফরমেন্স কিছু করে, কারণ তারা আমাদের ডিপার্টমেন্টের এক স্টুডেন্ট ছিল। সৌরভ আমি যাই নাকি স্যার? আমার মনে আছে যাদবপুরে যখন আমি আর দেবসোনা এমফিল করি, তখন এমফিলে একটা প্রোগ্রামের ক্ষেত্রে এই বেলাঘোষ গানটা যাদবপুরের দেবসোনা আমার সাথে ছিল। গানটাতে এই অনিন্দ কিন্তু ম্যাজিক জানে। অনিন্দ প্লিজ, অনিন্দ ম্যাজিক করার জন্য একটু পড়াশোনা বলছি না। ব্যাপারটা হচ্ছে কি আমি ব্যাপারটা ওখানে গিয়ে প্রস্তুতি নিয়ে আসিনি, আমি একটি জিনিস নিয়ে প্রস্তুতি নিয়ে এসেছি এবং সেই কর্ম মিটে গেছে। তোমাদের বলি, সৌরভ যখন ছাত্র ছিল তো সেই বছর আমাদের ছাত্ররা ওই যে আমাদের সোশ্যালে থার্ড হয়েছিল। তো আমি বলেছিলাম ছাত্রদের যে তোমরা এটাকে একটা পার্মানেন্ট কিছু করো। সৌরভ কিন্তু দায়িত্ব দিয়ে এডিট করে একটা বই বার করেছিল, আমার মনে আছে। সেগুলো বলো। আর অরিন্দ তুমি আমি কি বলবো সময় কাটাতে হবে। ক্যানে গলা, এই ক্যানে গলা নিয়ে আমি কথা বললেই লোকেরা খুব বিরক্ত হয়। যাই হোক, কলেজে ম্যানেজ করে যাচ্ছি এইসব নিয়ে গিয়ে, তাই গিয়ে এখন কিছু বলতে গেলে খুব হাস্যকর, তার মধ্যে আবার মনেও পড়ছে না। তো কবিতাটা কার লেখা সেটাও ভুলে গেছি, সেটাও মনে পড়ছে, কারণ আমি প্রস্তুত ছিলাম। হ্যাঁ, যতদূর জানি এটার সঙ্গে ডেভেলপমেন্ট অফ ডিগনিটির একটা ছোটখাটো সম্পর্ক থাকলেও থাকতে পারে। ইনফ্যাক্ট কবিতাটার নাম সম্ভবত মিসেনধারী খ্রিস্ট। খ্রিস্ট যদি জন্মলিত সায়েন্স হলে ডুলি চেপে নাইদ্যটি কই খাদের তলে, কালা চাঁদের অঙ্গভূত কয়লা কালায়, সোডা সাবন ঘুষত দমে কুয়া তলায়, জল ভরিতে কুয়ার পারে দেখে রাধায় বলতো কালা, জল ঢাইলে দে আমার মাথায়। রাধা বলতো হেই মাগ দিখে নিবে সভ্যজনে। কৃষ্ণ বলতো মনে লিনছে সুখেই ছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে থাকলি এখন খাইতি কিরে পিরিত পুরুত বাসি বাজাই, জুটতো নাই পেট খোরাকি। কৃষ্ণ বলতো বাসি লাহে মেশিন ধরতো মথুরাতে, মার ভাত মিলতো ঠিকই তেল সুধারি কারখানাতে। কৃষ্ণ যদি জন্মলিত সায়েন্স হলে ডুলি চেপে নাইতো ঠিক ওই খাদের তলে। সঙ্গীতটা কে গাইবে? ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজির 29 এবং 30 নভেম্বর আয়োজিত ডেভেলপমেন্ট উইথ ডিগনিটির উপর যে ন্যাশনাল সেমিনার, আজ তার প্রথম দিন। আজকের আমাদের কালচার অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এরপরের আমাদের ইভেন্ট হচ্ছে ডিনার, তারপরে আমরা আবার আগামীকাল শুরু করবো আমাদের নেক্সট ইভেন্ট। থ্যাংক ইউ।